সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিগত বছরের BCS প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো আজকে। আমাদের আজকের টপিক হচ্ছে সমাস। আমরা জানি সমাস অনেকের কাছে খুব কঠিন একটা বিষয় বা অনেকের কাছে খুবই কনফিউশনাল একটা বিষয়। আজকের ক্লাসে আমরা সমাসের বিগত প্রশ্নগুলো টেকনিক সহ আলোচনা করব। আমরা একটু চলে যাই সরাসরি প্রশ্নে। মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস কোনটি? আমাদের প্রথমে জানতে হবে যে তাহলে মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস কাকে বলে? আমরা একটু জানি শুরুতে যে কর্মধারয় সমাস কি? আমরা জানি পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটি লেখা আছে যে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। আমরা অত কঠিন কথা না বলে একটু সহজ করে বলি যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের বা বিশেষণ পদের সাথে যে বিশেষণ পদের সমাস হয় এবং সমস্ত পদের যে দ্বিতীয় পদ বা পরপদ থাকে এই পদের যদি অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কর্মধারয় সমাস বলি। তাহলে আমাদের জানা উচিত যে তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস মানে সমাসটা কর্মধারয় হবে এবং মাঝখানে পদটা লোপ পাবে। যদি মাঝখানে পদ লোপ পায় সেটাকে আমরা বলব মধ্যপদলোপী কর্মধারয়। আমরা একটু উদাহরণগুলো দেখি। সিংহ চিহ্নিত আসন, এখান থেকে চিহ্নিত কথাটা লোপ পাচ্ছে। তাহলে এটি কিন্তু মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে আমরা বলতে পারি মহান যে পুরুষ, তাহলে এইটা কি? এখানেও তো মাঝখানে পদটা লোপ পাচ্ছে, তাহলে এইটা কেন মধ্যপদলোপী কর্মধারয় না? আসলে মহান যে পুরুষ মহাপুরুষ সেটা সাধারণ কর্মধারয়। যে যিনি তিনি যেগুলাতে থাকে সেগুলো সাধারণ কর্মধারয় ধরি আমরা। কুসুমের মতো কোমল, এইখানেও বলতে পারেন যে এখানেও তো মাঝখানে পদলোপ আছে, তাহলে এইটা কেন মধ্যপদলোপী কর্মধারয় হচ্ছে না? কারণ হচ্ছে এখানে আমরা তুলনা করতেছি কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল, আর কুসুম তো কোমলই হয়। এরকম যদি আমরা সত্য তুলনা করি সেটা কিন্তু উপমান কর্মধারয় সমাস হয়। সুতরাং মাঝখানে পদ লোপ পেলেই যে মধ্যপদলোপী কর্মধারয় হবে বিষয়টা কিন্তু এরকম না। যদি সেটা তুলনা বোঝায় তাহলে কিন্তু উপমান কর্মধারয় হবে যদি তুলনাটি সত্য হয়। আবার জায়া ও পতি দম্পতি, আপনি এটাও তো বলতে পারেন যে হ্যাঁ, তাহলে এখানেও তো মাঝখানে পদ লোপ পাচ্ছে, তাহলে এটা কেন মধ্যপদলোপী কর্মধারয় হচ্ছে না? না, জায়া ও পতি দম্পতি এটা আসলে একশেষ দ্বন্দ্ব। কারণ যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের শেষ পদ থেকে সমস্ত পদ গঠন করা হয়, আমি আবারও বলছি, যে সমাসের ব্যাস বাক্যের শেষ পদ থেকে সমস্ত পদ গঠন করা হয় তাকে আমরা একশেষ দ্বন্দ্ব বলি। একটু খেয়াল করে দেখেন তো, এই পতি থেকে দম্পতি এটা কিন্তু শেষ পদ থেকে সমস্ত পদ গঠন করা হয়েছে। তাহলে আমরা যেটা জানলাম যে মাঝখানে পদ যদি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেই সমাসটিকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলবো। আমরা এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্নের অপশন সহ ব্যাখ্যা করি তাহলে BCS বা যেকোনো চাকরি পরীক্ষায় এখান থেকে যদি সরাসরি প্রশ্ন আসে বা এই প্রশ্নের আঙ্গিকে কোনো প্রশ্ন আসে আমরা কিন্তু খুব সহজে আনসার করতে পারবো। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। তাহলে এটার আমরা আনসার দেখতে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন সিংহাসন। আমরা চলে যাই এবার আমাদের পরবর্তী প্রশ্নে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমরা ক্লাসে একটি টেকনিক বলেছিলাম যে উপমান আমরা সহজে মনে রাখবো যে যাদের মান সম্মান থাকে তারা কিন্তু সত্য তুলনা দেয়। তাহলে উপমান মানে সত্য তুলনা, যেটা সত্য তুলনা হবে সেটাকে আমরা উপমান কর্মধারয় বলবো। একটু খেয়াল করেন, আমরা এখানে আনসারটা দেখে নিই শুরুতেই। শশকের ন্যায় ব্যস্ত শশব্যস্ত, এটি কিন্তু উপমান কর্মধারয় সমাস। কারণ আল্টিমেটলি শশব্যস্ত বলতে আমরা কি বুঝি? খুব মানে শশকের ন্যায় ব্যস্ত এটা কি বুঝি? একটা সত্য তুলনা। কিন্তু আমরা যদি বলি কালচক্র, এটি কিন্তু এরকম মানে এটি কিন্তু এরকম কোন ধরনের একটা মানে সিস্টেম বুঝায় না। সুতরাং এটি কিন্তু উপমান কর্মধারয় সমাস হবে না। আমরা যদি বলি পরাণ পাখি, পরাণ এটি কিন্তু হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না। তো পরাণ পাখি, পরাণ রূপ পাখি এটি কিন্তু রূপক কর্মধারয় সমাস হবে। কারণ আমরা জানি অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর যে তুলনা হয় সেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপরে বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, তো এটা তো অবশ্যই বহুব্রীহি সমাস। সুতরাং এখানে আনসার হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত শশব্যস্ত। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? তাহলে আমরা জানবো যে বেতিহার বহুব্রীহি কাকে বলে। যদিও আমরা ক্লাসে বিষয়টি বলেছি, সেটি হচ্ছে যদি একাধিক কর্তা একই কাজ করে তাকে বেতিহার বহুব্রীহি বলে। যেমন আমরা যদি বলি কোলাকুলি, এটা কিন্তু একা করা যায় না, অবশ্যই আরেকজন ব্যক্তি লাগে বা একাধিক ব্যক্তি লাগে। এটার নাম হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। আরেকটা বিষয়, কোলাকুলি প্রথম অংশের শেষে আ, পরের অংশের শেষে ই। তাহলে প্রথম পদের শেষে আ, পরপদের শেষে ই থাকে, এটা হচ্ছে আরেকটা টেকনিক। এবার আমরা যদি একটু দেখি এখানে, যদি বলি কানাকানি, তাহলে এখানে প্রথম অংশের শেষে হচ্ছে আ, পরপদের শেষে হচ্ছে ই, কানাকানি। তাহলে কানে কানে যে কথা কানাকানি, এটা কিন্তু একা বলা সম্ভব না, কমপক্ষে ২ জন লাগবে। সুতরাং একাধিক ব্যক্তির মধ্যে যদি একই কাজ হয় তাকে আমরা বেতিহার বহুব্রীহি বলি। তাহলে বাকি অংশগুলা কি? যদি আমরা বলি অজানা, নয় জানা, অজানা, তাহলে এটা কিন্তু নয় তৎপুরুষ সমাস। আমরা যদি বলি দোতলা, ২ দিকে অর্থাৎ ২ তলা আছে যার, এরকম যদি আমরা বলি সেটি কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে। আমরা যদি বলি ৮০ তে ২০ দ্বার ৮০ ২০, এটি কিন্তু বহুব্রীহি সমাস হচ্ছে।
তো সুতরাং আমাদের অপশন অনুযায়ী আনসার হবে কানাকানি মানে কি? কানে কানে যে কথা। পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তো পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ। তাহলে আমরা একটু চিন্তা করি, পুষ্প সৌরভ মানে পুষ্পের সৌরভ। তাহলে পুষ্পের সৌরভ থেকে পুষ্প সৌরভ। তাহলে যেহেতু র লোপ পাচ্ছে, আমরা জানি র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এবং ষষ্ঠী বিভক্তি যেহেতু লোপ পাচ্ছে তাহলে এটার নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেন? কারণ আমরা জানি যে যে সমাসে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য পায় তাকে কিন্তু আমরা তৎপুরুষ সমাস বলি। এবার আমরা আনসারটা দেখে নেই, তৎপুরুষ সমাস। হ্যাঁ, পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? আমরা আনসারটা দেখলাম তৎপুরুষ সমাস। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বিস্ময়াপন্ন সমস্তপত্তি সঠিক ব্যাস বাক্য কোনটি? এখানে অনেকগুলো ব্যাস বাক্য দেয়া আছে কাছাকাছি, কোনটি হচ্ছে সঠিক ব্যাস বাক্য? আসলে বিস্ময়াপন্ন দ্বারা আমরা কি বুঝি? বিস্ময়কে আপন্ন। আমরা একটু দেখি তাহলে আনসার আছে কিনা। হ্যাঁ, বিস্ময়কে আপন্ন, সুতরাং এটাই কিন্তু আনসার হবে। এখন আমরা একটু অর্থ চিন্তা করে কিন্তু আমরা এই ব্যাস বাক্যটি করার চেষ্টা করব, তাহলে খুব সহজে কিন্তু আমরা ঠিক ব্যাস বাক্যটি বের করতে পারব। এরপর আমরা দেখব জলে স্থলে কোন সমাস? 37তম বিসিএস আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, আমরা এই যে জলে স্থলে, জলে ও স্থলে, এটা হচ্ছে ব্যাস বাক্য, জলে স্থলে এটা হচ্ছে সমস্ত পদ। যেহেতু দুই পাশেই হচ্ছে বিভক্তি আছে এবং বিভক্তি লোপ পায় নাই, জলে ও স্থলে, এখান থেকে আমরা সংক্ষিপ্ত করে বলছি জলে স্থলে। যেহেতু বিভক্তি লোপ পায় না, এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা অপশনে দেখি, আনসার হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা আবারও বলি, অলুক দ্বন্দ্ব কাকে বলে? দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া বা মিলন। সহজ করে আমরা মনে রাখবো, আমরা প্রয়োজনে এই বিষয়টা নোট করে রাখতে পারি যে বিভক্তি জোড়ায় জোড়ায় থাকবে। জলে স্থলে, মায়ে জিয়ে, দেশে বিদেশে, এই যে বিষয়গুলা প্রত্যেকটাতে বিভক্তি সেম বিভক্তি থাকবে, মানে বিভক্তিটাই জোড়ায় জোড়ায় থাকবে। দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, কিন্তু আমরা জেনেছি সমাসের ক্লাসে যে দ্বন্দ্ব মানে কিন্তু জোড়া বা মিলন হয়। কিসের ক্ষেত্রে? সমাসের ক্ষেত্রে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? 36তম বিসিএস এর প্রশ্নটি ছিল। এখানে আমরা একটু আনসারটা দেখি। অনমনীয় মানে কি? নমনীয় নয় যা। তাহলে অনমনীয় নয় কি? তাহলে এখানে একটা তৃতীয় কোনো বিষয়কে বোঝাচ্ছে, সুতরাং এটা কিন্তু বহুব্রীহি সমাস। বাকি অংশগুলো কিন্তু কি না? বহুব্রীহি সমাস না। যদি বলি জনশ্রুতি, জন থেকে শ্রুতি, তখন সেটা পঞ্চমী তৎপুরুষ হয়ে যাবে। খাসমহল, খাস যে মহল, খাসমহল কর্মধারে সমাস হয়ে যাবে। আমরা যদি বলি তপোবন, তোপের নির্মিত্ত বন, তপোবন, তখন কিন্তু চতুর্থী তৎপুরুষ বা নিমিত্তার্থে চতুর্থী হবে। সুতরাং এখানে আনসার হবে অনমনীয় মানে কি? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা দেখব আলো ছায়া কোন সমাস? আচ্ছা, সহজ করে একটা সিস্টেম বলি। মাঝখানে হাইফেন থাকলে, শুধু দ্বন্দ্ব সমাসে মাঝখানে হাইফেন বসে, আমরা কিন্তু চোখ বন্ধ করে এটাকে দ্বন্দ্ব সমাস আনসার করতে পারি। তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। আলো ও ছায়া, আলো ছায়া, যেহেতু দুইটা বিষয়কে প্রাধান্য পাচ্ছে। যদি বলি বইপত্র, বইপত্র, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, আলো ছায়া, আলো ছায়া, তাহলে উভয় পদেরই যদি অর্থ প্রাধান্য পায় সেটি কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। এটি খুবই সহজ একটা বিষয়, আমরা এই বিষয়টা একটু টেকনিকে মনে রাখবো। এরপরে হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমরা একটু দেখি হাইফেন কোনটাতে আছে। একটাতে হাইফেন আছে, ভাই বোন, ভাই ও বোন। তাহলে ভাই বোন, ভাই ও বোন, এটি কিন্তু দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলোর মধ্যে সবগুলোরই অর্থ প্রাধান্য পায়। আমরা যদি বলি ভাই বোন দ্বারা কাকে বোঝাচ্ছে? ভাই বোন দ্বারা কিন্তু ভাই বোন দুইজনকে বোঝাচ্ছে, সুতরাং এটার নাম কি সমাস? এটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার আমরা দেখি জজ সাহেব। আমরা বলি না জজ সাহেব, তাহলে যিনি জজ তিনি সাহেব, তাহলে কি দুইজন ব্যক্তি বোঝাচ্ছে নাকি একজন? একজন। সুতরাং এটার নাম কি সমাস হবে? এটার নাম কিন্তু হবে কর্মধারয় সমাস। তাহলে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, কর্মধারয় সমাস। আমরা আনসারটিও দেখতে পাচ্ছি, কর্মধারয় সমাস। জ্যোৎস্না রাত। আচ্ছা, জ্যোৎস্না রাত এটা কোন সমাস? তাহলে আমরা সমাসে যাওয়ার আগে একটু ব্যাস বাক্য করে নেই। আমরা জানি জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না শোভিত রাত। এই যে শোভিত কথাটি লোপ পাচ্ছে, যেহেতু মাঝখানে পদটা লোপ পাচ্ছে, সুতরাং এটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা আনসারটা একটু দেখে নেই। হ্যাঁ, আমাদের আনসারটি ঠিক আছে। এটি কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কেন? কারণ এই যে জ্যোৎস্না শোভিত রাত, মাঝখানে পদটি কিন্তু লোপ পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বিসিএসসি কিন্তু একই টাইপের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। হয়তো সরাসরি প্রশ্নটি রিপিট হচ্ছে না, এই প্রশ্নের কনসেপ্টটি কিন্তু রিপিট হচ্ছে। এজন্য আমরা যদি একটু ক্লাসে মনোযোগ দেই এবং বিষয়গুলো যদি বারবার একটু চর্চা করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আনসার করতে পারবো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের একটা সংজ্ঞা আসছে সরাসরি বিসিএস পরীক্ষায়। ২৭তম বিসিএস পরীক্ষায় ছিল এটা। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়, কি বলা হয়? আচ্ছা, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, উপমিত, উপমান, উপমেয়, রূপক। আমরা সবগুলো সম্পর্কে একটু জানি, তারপরে আমরা নিজেরাই গেস করতে পারবো যে আসলে আনসার কোনটা হবে। একটু খেয়াল করি। উপমিত, আমরা জানি যে
উপমিত একটা সমাস আছে, সেটি হচ্ছে যে বিশেষ্য পদের সাথে যদি বিশেষ্য পদের তুলনা করা হয়, যদি আমরা বলি বাহু লতার ন্যায় বাহুলতা অথবা মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র, সেগুলোকে আমরা উপমিত বলি। কিন্তু এখানে সেটি জানতে চাওয়া হয় না। এখানে জানতে চাওয়া হয়েছে যে কোনো প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়। আচ্ছা, উপমান মানে কি? যখন আমরা কোনো ধরনের সত্য তুলনা করি বা এরকম তুলনা করি, সেটি উপমান। আচ্ছা, এটাকে বলা হয় আসলে উপমেয়। অর্থাৎ সহজ করে যদি বলি, আমাদের ৯ম-১০ম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ, যেটি পুরাতন শহীদ মনির চৌধুরী স্যারের লেখা, তো সেই বইটিতে কিন্তু সরাসরি তথ্যটি লেখা আছে যে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। তাহলে আমরা অনেক সময় কিন্তু সংজ্ঞা থেকেও প্রশ্ন আসতে পারে। সুতরাং আমরা খুব সচেতনভাবে কিন্তু বিষয়গুলো আয়ত্ত করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে চাঁদ মুখ, এটার ব্যাস বাক্য কোনটা? এটা নিয়ে যদিও আমাদের অনেক কনফিউশন আছে, আমরা এখান থেকে অবশ্যই একটা কারেক্ট উত্তর বেছে নিব। সেটি হচ্ছে চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। কারণ ব্যাস বাক্য করার সময় আমাদেরকে অর্থ চিন্তা করতে হবে। চাঁদ মুখ দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছি? আমি কি চাঁদ মুখের ন্যায় বোঝাচ্ছি? না, চাঁদ কি কখনো মুখের ন্যায় হয়? সেটি কি হওয়া সম্ভব না। চাঁদ রূপ মুখ, এটা আমরা দিব না। কারণ হচ্ছে যে রূপ আমরা কখন দিই? যখন অদৃশ্যের সাথে দৃশ্যমানের তুলনা হয়। যেমন মন মাঝি, মন রূপ মাঝি। আর চাঁদ মুখ যার, এরকমও হবে না। আসলে কি হবে? আসলে হবে চাঁদের মতো মুখ। তাহলে এটি কিন্তু আমরা আনসার হিসেবে নিচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মধ্যপদবী কর্মধারী দৃষ্টান্ত কোনটি? তাহলে আমাদের শুরুতে জানা উচিত যে মধ্যপদবী কর্মধারয় সমাস কাকে বলে? আমরা জানি যে সমাসের মাঝখানে পদ লোপ পায় বা যে কর্মধারয় আমি আবারও বলছি, যে কর্মধারয় সমাসের মাঝখানে পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদবী কর্মধারয় সমাস। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই উদাহরণগুলিতে এটা তো মাঝখানে পদ লোপ পাচ্ছে, এটা তো লোপ পাচ্ছে, এটা তো লোপ পাচ্ছে, এটা তো লোপ পাচ্ছে। তাহলে আমরা আনসার হিসেবে কোনটাকে নিব? আসলে আনসার হিসেবে আমরা কোনটাকে নেব? সেটি হচ্ছে, যেমন আমরা যদি বলি গড় থেকে চারা, ঘর ছাড়া। এখানে আসলে মাইনাস বোঝাচ্ছে। আমরা জানি মাইনাস থাকলে সেটি অপাদান কারক হয়। আর যেগুলো অপাদান কারক হয় সেটি কিন্তু পঞ্চমী তৎপুরুষ হয়। সুতরাং এটি কিন্তু পঞ্চমী তৎপুরুষ। আচ্ছা, এবার আমরা যদি বলি অরুণের মতো রাঙা, অরুণ রাঙা, হ্যাঁ, এটা তো একটা সত্য তুলনা। সত্য তুলনা হলে সেটা উপমান কর্মধারয় হয়। যদি বলি কাজল কালো, কাজলের ন্যায় কালো, রক্ত লাল, রক্তের ন্যায় লাল, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা। তাহলে অরুণ বা সকালের সূর্য কিন্তু রাঙায় হয়। সুতরাং এটি কিন্তু একটি সত্য তুলনা। এটি কিন্তু অবশ্যই উপমান কর্মধারয় হবে। তাহলে আমরা যদি দেখি হাসি মাখা মুখ, হাসি মুখ। এখানে হাসিকে বোঝায় না, মুখকে বোঝায়। সুতরাং পরপদের যদি অর্থ প্রাধান্য পায় এবং মাঝখানে বদল পায়, সেটিকে কিন্তু আমরা মধ্যপদবী কর্মধারয় সমাস বলি। তাহলে কিন্তু এখানে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি হাসি মাখা মুখ। আর ক্ষণকাল বিপর্যয় ক্ষণস্থায়ী, আমরা জানি ব্যক্তি অর্থে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। সুতরাং এটি কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে হাসি মাখা মুখ, হাসি মুখ। লাঠালাঠি কোন সমাস? হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু এরকম লাঠালাঠি করি। তো এই যে লাঠালাঠি মানে কি? লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি। তো এটা কিন্তু একজন করে না, একাধিক ব্যক্তি করে। তো একাধিক ব্যক্তি যখন একই কাজ করে সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে প্রথম পদের শেষে থাকবে যেমন লাঠা, পরের পদের শেষে থাকবে যেমন লাঠি, যেমন কানা, কানি, কোলা, কলি, হাসা, হাসি। তাহলে লাঠা, লাঠি, প্রথম পদের শেষে পরের পদের শেষে সুতরাং এটি কি সমাস হবে? এটি হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে আমরা একটু উত্তরটা চেক করি। হ্যাঁ, এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। যে সমাসে, এটাও কিন্তু একটা সংজ্ঞা আসছে বিসিএস এ, শুধু ২ টো বিসিএস পরীক্ষায়। একটা ছিল ২৭ তম, আরেকটা ছিল ৩৭ তম। এই ২ টা বিসিএস এ কিন্তু সংজ্ঞা থেকে প্রশ্ন আসছিল। আর নরমালি ব্যাস বাক্য জানতে চাওয়া হয়, সমাস নির্ণয় করতে বলা হয়। আমরা একটু দেখি প্রশ্নটা। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? তাকে কি বলে আমরা একটু দেখি। দ্বন্দ্ব, রূপক, বহুব্রীহি, দ্বিগু। এটার আনসার করতে গেলে সবগুলো সমাস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? এখানে অপশনের মধ্যে কিন্তু এটা দ্বিগু সমাস। কারণ দ্বি মানে ২। শুরুতে সংখ্যা কিন্তু একটা অপশনে আছে। আমরা কিন্তু খুব সহজে অপশন বেছে নিতে পারি। তারপরেও যদি আমরা জানতে চাই, আমরা জানবো। কি জানবো? দ্বন্দ্ব সমাস কাকে বলে? আমরা জানি দ্বন্দ্ব মানে জোড়া। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া বিবাদ। কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে জোড়া বা মিলন। তো যখন একাধিক পদ থাকে এবং সবগুলো পদের মধ্যেই হচ্ছে সমান প্রাধান্য থাকে, সেগুলোকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। অর্থাৎ সবগুলো পদের যদি অর্থ প্রাধান্য থাকে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। সুতরাং এটা আনসার না। রূপক সমাস হচ্ছে কোনটা? যেটা আমরা রূপক অর্থে তুলনা করি। মন রূপ মাঝি, মন মাঝি, এরকম। বহুব্রীহি সমাস কোনটা? পূর্বপদ পরপদ কোনটি বোঝায় না, তৃতীয় কোনো বিষয়কে বোঝায়, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে দ্বিগু সমাস। কারণ সংখ্যার সাথে রিলেটেড এখানে অপশনের মধ্যে একটা সমাসে আছে, সেটি হচ্ছে দ্বিগু সমাস। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? এখন আমরা একটু চিন্তা করি যে আনত মানে কি? আনত মানে হচ্ছে ঈষৎ নত।
সুতরাং এটি অবশ্যই অব্যয়ীভাব সমাস। আমরা অব্যয়ীভাব সমাসে একটা টেকনিক বলছিলাম, আহা নিরপরাধ বেবীদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা নির্বেবী প্রতি যথা উত, এগুলো যদি শুরুতে থাকে সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে এখানে শুরুতে আছে, বোঝা যাচ্ছে যে এটি অব্যয়ীভাব সমাস। অপশন আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং এটি আমরা নিচ্ছি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। যে সমাসের ব্যাসবাক্য দরকার হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা কি সমাস বলি? হ্যাঁ, তাকে আমরা বলি নিত্য সমাস। কিরকম সাহায্য নিতে হয়? আমরা যদি বলি গ্রামান্তর, তা আপনি কি বলবেন? আপনাকে বলতে হবে অন্য গ্রাম, তাহলে এই যে অন্য একটা শব্দ নিয়ে আসলাম, সাহায্য নিতে হইল। আমরা যদি বলি দেশান্তর, অন্য দেশ, এই যে অন্য এই শব্দটি সাহায্য নিতে হইল। তাহলে যে সমাসে ব্যাসবাক্য হয় না এবং যদি ব্যাসবাক্য আমরা করতেই চাই, অন্য পদের সাহায্য নিতে হয়, সেটাকে আমরা কি সমাস বলি? আমরা সেটিকে বলি নিত্য সমাস। তাহলে আমরা আজকের ক্লাসে কিন্তু সমাসের, বিশেষ করে একেবারে সর্বপ্রথম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত সবগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাসের প্রশ্নগুলো কিন্তু আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে আলোচনা করলাম। তাহলে আমরা যদি এইভাবে প্রত্যেকটা টপিক পড়ি তাহলে কিন্তু বিসিএস পরীক্ষা বা যেকোনো চাকরি পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে আনসার করতে পারবো।